রামায়ণ অনুসারে শ্রীরামের জন্মভূমি অযোধ্যা নগরী ছিল একটি অত্যন্ত সমৃদ্ধশালী নগরী। এটি ছিল একটা প্ল্যান্ড সিটি। জায়গায় জায়গায় পার্ক, মন্দির, চওড়া রাস্তা, সুন্দর সুন্দর সব প্রাসাদ, পাকা ঘরবাড়ি সব কিছু ছিল এই নগরীতে। সূর্য নদী থাকার জন্য এখানে চাষাবাদও খুব ভালো ছিল, কারণ এখানে জলের অভাব ছিল না। বাইরে থেকে প্রচুর ব্যবসায়ীও আসতো এখানে ব্যবসা করতে। শিল্পকলাতেও এই শহর ছিল অগ্রগণ্য। অনেক বিদ্বান এবং সাধু সন্তরাও এখানে এসে বসবাস করতেন। তাই সেই প্রাচীনকাল থেকেই শিক্ষা এবং স্পিরিচুয়ালিটির মধ্যে একটা নিবিড় যোগাযোগ ছিল। এক কথায় সেই সময় অযোধ্যা ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহরগুলির মধ্যে একটি। আর আজ কয়েক হাজার বছর পরে ভারত সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে অযোধ্যাকে তার পুরনো গৌরব ফিরিয়ে দিতে চলেছে। অযোধ্যাকে একটা ওয়ার্ল্ড ক্লাস সিটিতে ট্রান্সফরমেশন করার পরিকল্পনা হচ্ছে এবং সেই মোতাবেক কাজও শুরু হয়ে গেছে। অযোধ্যার এই ট্রান্সফরমেশনের সবচেয়ে ক্রুশিয়াল পার্ট হলো রামলালার মন্দির, যার ফিচারগুলো শুনলে যে কেউ বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। শাস্ত্র অনুসারে নাগাড়া স্টাইলে বানানো হচ্ছে। মন্দিরের উচ্চতা 161 ফিট, চওড়া 250 ফিট আর লম্বা 380 ফিট। মন্দিরে মোট 3টি ফ্লোর হবে। প্রত্যেকটা ফ্লোরের হাইট হবে 20 ফিট। 44টা গেট আর মোট 392টা পিলার হবে। আর পিলারগুলিতে সব দেবদেবীর মূর্তি খোদাই করা থাকবে। নাগাড়া স্টাইল অনুসারে মন্দিরকে এক জায়গাতে অর্থাৎ একটা প্ল্যাটফর্মের ওপর বানানো হচ্ছে। প্রবেশদ্বার 16 ফিট চওড়া আর মন্দিরের প্রবেশপথে 32টি সিঁড়ি আছে। প্রবেশদ্বারের ঠিক বিপরীত দিকে হচ্ছে গর্ভগৃহ, যেখানে রামলালার মূর্তি স্থাপন করা হয়েছে। গর্ভগৃহ আর প্রবেশদ্বারের মাঝে 5টা মণ্ডপ তৈরি হবে। কুডু মণ্ডপ, নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ পরপর হবে। আর কীর্তন মণ্ডপ আর প্রার্থনা মণ্ডপ মন্দিরের 2 ধারে হবে। মণ্ডপ মানে বড় হলঘর, যেখানে প্রার্থনা, কীর্তন বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করা হবে। প্রত্যেক মণ্ডপের ওপর একটা মাউন্টেন লাইক স্ট্রাকচার তৈরি করা হবে, যেটাকে শিখর বলা হচ্ছে। মন্দিরের সবচেয়ে উঁচু শিখর গর্ভগৃহের ওপরেই তৈরি করা হবে। রাম মন্দিরের চারদিকে মোট 2400 ফিট লম্বা এবং 14 ফিট চওড়া প্রাচীর তৈরি করা হবে, যেটাকে পারকোটা বলা হচ্ছে। পারকোটার চারদিকে সূর্যদেব, মা ভগবতী, গণেশজি এবং ভগবান শিবের মন্দির তৈরি করা হবে। উত্তর দিকে মা অন্নপূর্ণার মন্দির আর দক্ষিণ দিকে হনুমানজির মন্দির তৈরি করা হবে। রাম মন্দিরের টোটাল এরিয়া হলো 70 একর, কিন্তু মাত্র 30% এরিয়াতেই কনস্ট্রাকশন হবে। আর বাকি 70% এরিয়াতে কেবল বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হবে, যার মেইন অবজেক্টিভ হলো এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার কনজারভেশন। এই মন্দিরে রামায়ণের সাথে যুক্ত কিছু বিশেষ চরিত্র, যেমন মহর্ষি বাল্মীকি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি অগস্ত্য, নিষাদরাজ, মাতা শবরী, দেবী অহল্যারও মন্দির বানানো হবে। ভক্তদের জন্য এখানে বেশ কিছু ফেসিলিটি দেওয়া হচ্ছে, যেমন 25,000 লোকের জন্য লকার ফেসিলিটি থাকবে, হসপিটালের ব্যবস্থা থাকবে। যেহেতু এখানে সারা বিশ্ব থেকে বিভিন্ন পর্যটকরা আসবে, তাই রাম মন্দির ট্রাস্ট ল্যাঙ্গুয়েজ এক্সপার্টদের একটা টিম বানানোর সিদ্ধান্ত নিয়েছে, যারা বিভিন্ন ভাষাভাষীর ভক্তগণকে সাহায্য করবে। রাম মন্দির পুরো তৈরি হয়ে গেলে এটা বিশ্বের 3য় বৃহত্তম মন্দির হবে এবং সারা বিশ্বের হিন্দুদের কাছে একটি অতি পবিত্র তীর্থভূমি হিসাবে পরিগণিত হবে। অনুমান করা হচ্ছে যে এখানে প্রতিদিন 3 থেকে 5 লাখ ভক্ত সমাগম হবে। এত সংখ্যক লোককে প্রতিদিন এখানে পৌঁছানোর জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। সবার আগে 240 কোটি টাকা ব্যয় করে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনকে তৈরি করা হয়েছে। এই 3 তলা বিশিষ্ট রেল স্টেশনে ওয়াশরুম, ফুড প্লাজা, এক্সকালেটর, লিফট ইত্যাদি সব রকমের সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং হলো এর স্ট্রাকচারাল ডিজাইন। এর ডিজাইন মন্দিরের দ্বারা অনুপ্রাণিত। মন্দিরের টপে নাগাড়া স্টাইলে 2টো শিখর বসানো হয়েছে। সেন্ট্রাল ডোমের টপ ভগবান রামের মুকুট দ্বারা ইন্সপায়ার্ড। 30শে ডিসেম্বর 2023 এই স্টেশন থেকে 2টো অমৃত ভারত এবং 6টি বন্দে ভারত ট্রেন চালু করা হয়েছে। এক কথায় এই অযোধ্যা ধাম রেল স্টেশন কোনো এয়ারপোর্ট থেকে কিন্তু কম নয়। এয়ারপোর্টের কথা যখন উঠলো, তখন দেখে নেওয়া যাক যে অযোধ্যার ব্র্যান্ড নিউ এয়ারপোর্টটা ঠিক কেমন। রেল স্টেশনের মতোই অযোধ্যার এয়ারপোর্টটিও রাম মন্দির দ্বারা ইন্সপায়ার্ড।
এয়ারপোর্টের নাম রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকির নামে রাখা হয়েছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্ট বাইরে থেকে ট্র্যাডিশনাল দেখতে লাগলেও আসলে এটি কিন্তু অত্যন্ত একটি মডার্ন এয়ারপোর্ট। এর মধ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, সোলার পাওয়ার প্ল্যান্ট বসানো আছে। এই কারণে এই এয়ারপোর্টটি 5 স্টার রেটিং পেয়েছে। এয়ারপোর্টের আরেকটি বিশেষত্ব হলো যে এয়ারপোর্টের ভেতরে রামায়ণের বিভিন্ন ছবি আঁকা আছে, অর্থাৎ এয়ারপোর্ট নেমেই আপনি ফিল করবেন যে আপনি রাম রাজ্যে প্রবেশ করছেন। অযোধ্যার ভেতর রাম মন্দিরের কানেক্টিভিটি বাড়ানোর জন্য রামপথ, লক্ষণপথ, ধর্মপথ, শ্রদ্ধাপথ, ভক্তিপথ এবং ভ্রমণপথ তৈরি করা হয়েছে। 400 কোটি টাকা খরচ করে এখানে একটি বিশ্বমানের বাস টার্মিনাস বানানো হচ্ছে। 250টি ইলেকট্রিক বাস এখান থেকে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে যে অযোধ্যায় প্রতিদিন 4 থেকে 5 লক্ষ পুণ্যার্থী রাম মন্দির দর্শন করতে আসবে। এত সংখ্যক লোকের থাকার ব্যবস্থার জন্য অযোধ্যার বিভিন্ন জায়গায় টেন্ট সিটি বানানো হচ্ছে। কিছু টেন্ট সিটির অবজেক্টিভ হলো অ্যাফোর্ডেবল প্রাইসে কয়েক হাজার লোককে একসাথে রাখা, আবার কিছু টেন্ট সিটির টার্গেট হলো বেশি দামে লোকজনকে লাক্সারিয়াসভাবে থাকার সুযোগ করে দেওয়া। টেন্ট সিটির সাথে সাথে ইউপি গভর্নমেন্ট 25,000 হোটেল রুম তৈরি করারও পরিকল্পনা নিয়েছে। হোটেল তৈরি করার জন্য হাজার হাজার একর জমির অকশন করার কাজ কমপ্লিট হয়ে গেছে। সাধারণ মানের হোটেল থেকে শুরু করে 5 স্টার হোটেল, সব ধরনের হোটেলই এখানে তৈরি করা শুরু হয়ে গেছে। তাজ গ্রুপ অলরেডি এখানে 2টো হোটেল বানানোর জন্য এগ্রিমেন্ট সাইন করেছে। এছাড়াও এখানে সাধারণ পর্যটকদের জন্য ধর্মশালা, গেস্ট হাউস, হোমস্টেও প্রচুর পরিমাণে তৈরি করা হচ্ছে। ইউপি গভর্নমেন্ট অযোধ্যাকে গ্লোবাল স্পিরিচুয়াল ক্যাপিটাল হিসাবে বানানোর একটা পরিকল্পনা নিয়েছে এবং সাথে সাথে ইন্ডিয়ার আর্ট এবং কালচারকে বিশ্ববাসীর সামনে তুলে ধরারও একটা প্রয়াস নিয়েছে। আর এটা আপনারা অযোধ্যায় প্রবেশ করার সময়ই বুঝতে পারবেন। অযোধ্যায় প্রবেশ করার সবকটি মেইন রোডের ওপরেই বিশাল আকার গেট তৈরি করা হবে। এরকম 6টা গেটের ডিজাইন অলরেডি অ্যাপ্রুভও করা হয়ে গেছে। এই গেটগুলিও মন্দিরের আদলেই তৈরি করা হবে, যার অর্থ হলো আপনি অযোধ্যায় প্রবেশ করতে করতেই ফিল করতে পারবেন যে আপনি ভারতের স্পিরিচুয়াল ক্যাপিটালে প্রবেশ করছেন। এই গেটগুলির নামও রামায়ণের চরিত্র অনুসারেই রাখা হয়েছে, যেমন শ্রীরাম দুয়ার, লক্ষণ দুয়ার, হনুমান দুয়ার, ভরত দুয়ার, জটায়ু দুয়ার এবং গরুর দুয়ার। এছাড়াও প্রায় 50 একর জমি নিয়ে তৈরি হতে চলেছে টেম্পল মিউজিয়াম, যার মূল উদ্দেশ্য হলো প্রাচীন ভারতের সমস্ত মন্দিরগুলির শিল্পকলা এবং ঐতিহ্যগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরা। কেন ওই মন্দিরগুলিকে ওই স্থানে বানানো হয়েছে এবং কিভাবে মন্দিরগুলিকে বানানো হয়েছে সে ব্যাপারেও বিস্তারিত তথ্য বর্ণনা করা হবে। এখনকার সরকারের অন্যতম টার্গেট হলো প্রতিটি এজ গ্রুপের লোকদের শ্রীরামের জীবন দ্বারা অনুপ্রাণিত করা। এর জন্য এখানে ডিজনিল্যান্ডের অনুকরণে তৈরি করা হচ্ছে রামল্যান্ড। এখানে টেকনোলজির সাহায্য নিয়ে শ্রীরামের বিভিন্ন কাহিনী ডিসপ্লে করা হবে। এছাড়াও থাকবে এখানে আলট্রা মডার্ন রাইডস এবং আরও অনেক কিছু। এক কথায় অযোধ্যাকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যা ভারতবর্ষের প্রাচীন ইতিহাসকে গ্লোরিফাই করবে। ট্র্যাডিশনাল সিটির পাশাপাশি এর মধ্যে এক মডার্ন সিটিরও সমস্ত ফেসিলিটি মিলবে। অযোধ্যাকে উত্তরপ্রদেশের প্রথম সোলার সিটি হিসাবে তৈরি করা হচ্ছে, তবে এর পেছনেও একটা কারণ আছে। ভগবান রাম সূর্যবংশীয় বলে রামায়ণে উল্লেখ আছে। সেই হিসেবে অযোধ্যা সূর্যবংশীয়দের রাজধানী ছিল। সেই কথা মাথায় রেখে বর্তমান ইউপি গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে অযোধ্যার পুরো ইলেকট্রিসিটি সোলার পাওয়ার থেকে নেওয়া হবে। অযোধ্যার এই রিভাইভাল ইন্ডিয়ার জন্য একটা বিরাট মুভমেন্ট, কারণ যখন অযোধ্যার সব গলি, সব রাস্তা, সব মন্দির ভারতের কালচার, ভারতের ট্র্যাডিশনের গল্প শোনাবে, তখন দেশ বিদেশ থেকেও প্রচুর মানুষ এই অযোধ্যায় ভিড় জমাবে ভারতীয় ঐতিহ্যের খোঁজে। আর এর ফলে সমগ্র বিশ্বের কাছে ভারতের রেসপেক্টটাও কিন্তু অনেক বেড়ে যাবে। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার তরফ থেকে রইল আগাম ধন্যবাদ। ভালো থাকবেন।